সাজানো গোছানো ফুলের স্বর্গের মতো এই রাস্তা আপনাকে নিয়ে যাবে গা শিউরে ওঠা আর্তনাদের সেই ইতিহাসের যুগে। যতদূর জানতে পেরেছি, আমাবস্যার রাতে আজও শোনা যায় কান্নার আওয়াজ। ডেড বডির অনেক একটা অংশ ঠিক এই রাস্তার পূর্ব দিকের এই পুকুরে পুঁতে রাখা হয়েছিল। চুন সুড়কির এই দুর্গে আছে একটি গোপন সুড়ঙ্গ, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। আজ আপনি জানতে পারবেন বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে অবস্থিত 400 বছরের পুরাতন ইতিহাস। সবুজ গাছ ও লাল সাদা হলুদ রঙের ফুলে সাজানো মুঘল সুবেদার শায়েস্তা খানের এই কেল্লার ইটের পরতে পরতে লুকায়িত আছে বেদনার ইতিহাস। আমিও আজ নিজের পায়ে হাঁটতে চাই সেই অভিশপ্ত জায়গাগুলো এবং খুঁড়ে বের করতে চাই সেই ঐতিহাসিক 400 বছরের পুরাতন রহস্য। তো চলুন এখন নিয়ে আসি প্রবেশপত্র। প্রবেশপত্রের টিকিটের মূল্য 30 টাকা। টিকিট নেওয়ার পরে আপনাদেরকে জানাতে চাই একটা সত্য কথা। আমি যেমন এখানে এসেছি ইতিহাস ঘাঁটতে এবং ইতিহাস পর্যালোচনা করতে, কিন্তু এখানকার 1/3 লোক আসে প্রেম করতে। এটা বর্তমান সময়ের একটা বাস্তব সত্য। অনেকে আসে ইতিহাস ঘাটাঘাটি করতে, কিন্তু বেশিরভাগ লোকই আসে অন্য কাজে। বর্তমানে এটা ঢাকা শহরের একটা পার্কে রূপান্তর হয়েছে। লালবাগ কেল্লার ইতিহাসে শামসুদ বানু নামে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির উল্লেখ পাওয়া যায় না, তবে প্রত্যক্ষভাবে জড়িত একটি নারী চরিত্র, তিনি হলেন পরী বিবি। এই দুর্গের ভিতরেই তাদের সমাধিত করা হয়েছে। হঠাৎই পরী বিবির মৃত্যুর কারণেই কিন্তু এই দুর্গটি আজও অসমাপ্ত রয়ে যায়। সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ ছিলেন মূলত ওই সময়কার বাংলার সুবেদার। 1678 সালে তিনি প্রথম বুড়িগঙ্গার কিছুটা উত্তরে এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন। পিতার প্রতি তার ছিল অত্যাধিক সম্মান, আর এই সম্মানের কথা চিন্তা করেই তিনি কেল্লার নাম দিয়েছিলেন আরঙ্গাবাদ কেল্লা। অনেকেই মনে করেন এটি গোপন সুড়ঙ্গ, কিন্তু না, এটি আসলে জলাধারের একটি প্রবেশ পথ মাত্র। এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এইখান থেকে পানিগুলো গড়িয়ে এসে ঠিক এই যে নিচের দিকে চলে যায়। এইখানে রাতের অন্ধকার নিবারণের জন্য কিছু লাইটের ব্যবস্থাও দেখতে পেলাম, যেখানে বসবাস করছে একটি টিকটিকি দম্পতি। চলুন এবার সিঁড়ি দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই অর্ধনির্মিত দুর্গের ঠিক উপরে। আজম শাহ প্রায় 15 বছরের মতো এখানে ছিল। মারাঠাদের বিদ্রোহ দমনে দিল্লি চলে যান, তারপর বাংলার সুবেদার হয়ে যান শায়েস্তা খান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি লালবাগ কেল্লায়, যে দেখতে পাচ্ছেন। আজকে লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ সম্পর্কেও জানতে পারবেন ভিডিওতে। এই যে নিচে যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক উপরে দেখুন, এই যে এইখানে যত পানি আছে সব পানি ঠিক এই যে নিচে যে ফাঁকা জায়গাটা দেখছেন, ঠিক এইখান দিয়ে এই ফোয়ারাগুলোতে গিয়ে পানি পৌঁছে যায়। এই দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন হলো হাম্মামখানা। চলুন খুব দ্রুতই আমরা চলে যাব হাম্মামখানা। ঠিক তার আগে একটা জিনিস দেখাই। অনেকে ভাবে এটা গোপন সুড়ঙ্গ, কিন্তু এটা আসলে গোপন সুড়ঙ্গ না। ঠিক এইখানে 3টি কবর দেখতে পাচ্ছেন। পাশের 2টি কবরের নাম অজানা, কিন্তু মাঝখানে যে কবরটি আছে, তিনি শায়েস্তা খানের একজন বিশ্বস্ত সেনা হিসেবে নিযুক্ত ছিলেন।
এই যে সামনে নিচে যে সুড়ঙ্গের মতো দেখতে পাচ্ছেন, এটা আসলে জলাধারেরই একটা অংশবিশেষ সমূহ। এখন দেখুন, এটা কিন্তু লোহার একটা বিশাল আকৃতির পাইপের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে ছিল একটা কামান। এই যে উপরে এই জায়গা দিয়ে বারুদ ভরা হতো এবং এইখান দিয়ে ধোঁয়া বার হয়ে যেত, এবং কামান ঠিক সামনের এই ছিদ্রটা দিয়ে ঠিক বার হতো সামনের দিকে। হ্যাঁ, এটি কিন্তু সেই সবচেয়ে বিশেষ ভবনটি, যেটি হাম্মামখানা। চলুন এখন ভিতরে প্রবেশ করি এবং দেখি যে আসলে ভিতরে কি কি আছে, সেই 400 বছরের পুরাতন ইতিহাস, কি কি হতো এই হাম্মামখানার ভিতরে এবং কি কি কক্ষ আছে। হাম্মামখানাটি কতটা রাজকীয় ছিল তা আসলে না দেখলে বুঝতে পারবেন না। ঠিক এই দেওয়ালের পাশ দিয়েই সামনে এগোলেই দেখতে পাবেন যে একটি বিশাল আকৃতির ফোয়ারা। এটি আসলে গোসল করার জন্য ছিল। সামনের এই পুরো জায়গাটি কিন্তু আসলে ছিল বাথরুম বা গোসলখানা। নিচের এই অংশটি ছিল কিন্তু বাথট্যাব, যেখানে গোসল করা হতো নেমে, এবং ঠিক উপরে একটি আলো প্রবেশের জন্য ছিদ্র আছে। সামনে দেখতে পেলাম অনেক মানুষ খুব মনোযোগ সহকারে কি যেন দেখছে। একটু এগিয়ে গিয়ে দেখি যে এটি আসলে হাম্মামখানার যে একটি ম্যাপ বলতে পারেন, এবং সব কিছু এখানে ছবি আকারে বা ম্যাপ আকারে দেওয়া আছে। ঠিক ডান পাশেই যে গর্তটি দেখতে পাচ্ছেন, এটি আসলে পানি প্রবেশের পথ ওই গোসলখানার জন্য। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে পোশাক পরিধানের জায়গা বা পোশাক পরিবর্তনের জায়গাও বলতে পারেন, এবং নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে শৌচাগার বা টয়লেট। এখানে টয়লেট করা হতো, এবং এই যে নিচে যে গর্ত বা ছিদ্রটি দেখতে পাচ্ছেন, ঠিক এইখান দিয়ে সব নোংরা চলে যেত পানির সাথে। হাম্মামখানার সামনের অংশ এটি। এই হাম্মামখানার সামনের অংশ থেকেই বের হয়ে চলে যাওয়া যায় সেই ভয়ঙ্কর একটি ঐতিহাসিক জায়গা, যেখানে আজও শোনা যায় কান্নার আওয়াজ। কিন্তু যাওয়ার আগে এদিকে একটু ঘুরতে দেখতে পেলাম যে উপরে যাওয়ার একটি সিঁড়ি আছে। তাই মনে হলো যে উপরে যাওয়া যাক আর দেখা যাক উপরে কি আছে, এবং উপর থেকে ঠিক এই লালবাগ কেল্লার দৃশ্যটি কেমন দেখা যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আকাশের সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছিল, কিন্তু এখানে গ্লাস দ্বারা ঘেরা আছে, যার কারণে ও পাশে আর প্রবেশ করা সম্ভব না এবং তালাবদ্ধ করা আছে। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু বেশ অসাধারণই লাগছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এবং বড় বড় ইট পাথরের বিল্ডিং, উপরে মেঘাচ্ছন্ন আকাশ। আপনি কি এখানকার? আচ্ছা, ওই যে যে একটা গোপন সুড়ঙ্গ আছে না, জানেন ওই যে গোপন সুড়ঙ্গ এই পাশে? দুর্গের পূর্ব দিকে এই সেই ভয়ঙ্কর পুকুর, যেখানে অনেকগুলো মৃতদেহ পুঁতে রাখা হয়েছিল। মেয়ে পরিবিবির মৃত্যুর পর তিনি চলে যান মুর্শিদাবাদ, এবং বন্ধ করে রাখা হয় এই দুর্গের কাজ। 1857 সালে 22শে নভেম্বর এই দুর্গে 208 জন সিপাহীর মধ্যে 41 জন নিহত হন। সাথে ছিল 3 জন ইংরেজ সেনা। সিপাহী বিদ্রোহের সময় মৃতদেহগুলোকে ঠিক এই পুকুরের তলদেশে পুঁতে রাখা হয়েছিল। 22শে নভেম্বর যেহেতু তখন শীতকাল ছিল, পুকুরের তলদেশ ঠিক এমনই শুকনো ছিল, তাই আমার মন আর মানল না, আমিও পুকুরের তলদেশে হাঁটতে শুরু করলাম। হয়তোবা আমার পায়ের নিচে পুঁতে রাখা হয়েছিল তাদের, আজও হয়তোবা তাদের কঙ্কাল এই মাটির নিচে লুকায়িত আছে।
অনেকে এটা জেনে থাকবেন যে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন শায়েস্তা খান, কিন্তু এটা কিন্তু সত্য নয়। সত্য এটাই যে আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে তিনি যখন দিল্লি চলে যান, তার পরবর্তীতে শায়েস্তা খান যখন বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হন, তারপরে শায়েস্তা খান কিন্তু এই দুর্গ আবার পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে তার মেয়ে পরিবিবি মৃত্যুর কারণে তিনি এই দুর্গটিকে অপয়া বা অভিশপ্ত মনে করেন এবং তিনিও দুর্গের কাজ অসম্পন্ন রেখেই মুর্শিদাবাদ চলে যান এবং মুর্শিদাবাদেই তখন রাজধানী করা হয় বাংলার। এবং এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আসলে সেই গোপন সুড়ঙ্গ, যেখানে কেউ একবার জীবন্ত গেলে সে আর ফিরেই আসে না, জীবিত অথবা মৃত কোনোভাবেই নয়। এই গোপন সুড়ঙ্গের রহস্য উন্মোচন করার জন্য দুইটি কুকুরকে শিকল বেঁধে এই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করা হয়, কিন্তু শিকল ফিরে আসলেও সেই কুকুর দুটি আর ফিরে আসে না। এটি ধারণা করা হয় যে এই গোপন সুড়ঙ্গের মধ্যে অনেক বছর পড়ে থাকার কারণে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় এবং এই বিষাক্ত গ্যাসের কারণে জীবিত দেহ আর জীবিত থাকে না। কিন্তু আমার মনে হয় যে সেই মুঘল আমল বা যে কোনো রাজবংশীয় রাজদরবার বা রাজবাড়ি বা যে কোনো দুর্গের যে গোপন সুড়ঙ্গগুলো ছিল তা কিন্তু শত্রুদের হাত থেকে বাঁচার জন্য ছিল এবং শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তারা গোপন সুড়ঙ্গগুলোকে এমনভাবে ব্যবহার করা হতো যেখানে শত্রুগুলো প্রবেশ করলে ঠিক আর ফিরে যেন না আসতে পারে, সেখানে যেন তাদের মৃত্যু হয়। এজন্যই গোপন সুড়ঙ্গের ম্যাপ না দেখে অজানা অজ্ঞাত কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, আমার মনে হয় না যে সে আর ফিরে আসতে পারবে, কারণ গোপন সুড়ঙ্গগুলো থাকে আসলে মৃত্যুর একটা ফাঁদ, যাতে করে শত্রুগুলো ওখানে নিঃশেষ হয়ে যায়। সেই সময় যদি দুর্গটি সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হতো, তাহলে আজ আমরা এক বিশাল রাজপ্রাসাদ এখানে দেখতে পারতাম, যেটা আসলে হয়তোবা 1/3 আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তবে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, আশা করি ভালো লাগলো। তবে নতুন নতুন এরকম ইতিহাস জানতে হলে চোখ রাখুন আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিতে, এবং এই ছোট ইউটিউব চ্যানেলটি বড় করতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি হয়তোবা একদিন বড় একটা ইউটিউব পরিবার হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন।